কৃষিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়েছে আমরা শিক্ষিত মানুষ কৃষিতে আসতে চাই না। কৃষিকাজটা শিক্ষিত মানুষের কাজ। 50 বছরের ঊর্ধ্বে বয়সের বৃক্ষ আপনি কবে দেখছেন? আপনি একটু চিন্তা করলেই বুঝবেন। স্যার আসলে কৌতূহলে যে কথাটা বললেন, গাছের প্রতি আসলে কৌতূহল বা ভালোবাসাটা আসলে কখন থেকে জন্ম হয়েছিল বা শুরু হয়েছিল? মাধবীলতা যে ফুলটা, হিপটিস বেঙ্গালেন্সিস, এটা একান্ত আমাদের নিজস্ব উদ্ভিদ। 50টা লোকের মধ্যে জরিপ করবেন, একজনও চিনবে কিনা সন্দেহজনক। স্যার আসলে এই যে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আসলে গাছকে মানুষের কাছে তুলে ধরা, এটার আসলে চিন্তাভাবনা কই থেকে শুরু হলো বা কেন শুরু হলো স্যার? ফেসবুকে যদি দেখেন তাহলে দেখবেন যে একটা কন্টেন্ট ফেসবুকে আপনার সামনে আসছে, এন্টারটেইনিং কন্টেন্ট। আপনি এটা শেষ পর্যন্ত দেখলেন প্রথম থেকে, শেষে যায় যদি আপনাকে বলা হয় মোরাল অফ দ্য স্টোরি কি, বা এই যে কন্টেন্টটা দেখলেন আপনি কি শিখলেন, নাথিং। স্পেসিফিক একটা কিছুকে ভালো লাগে, তো সেই ভালো লাগায় যখন আপনি কাজ করবেন তখন সেই ভালো লাগার কাজটা এরকম একটা পর্যায়ে যায় যে ওইটা থেকে কিছু সৃষ্টি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটা পর্বে, এগ্রিকার শোয়ের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বটা একেবারে স্পেশাল একটা পর্ব। স্যারকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিচ্ছু নাই, কারণ স্যারকে আমার ধারণা বাংলাদেশের প্রায় বেশিরভাগই মানুষ, বিশেষ করে যারা বৃক্ষপ্রেমী, তারা সবাই হয়তো বা স্যারকে চিনেন। আমাদের পরিচয় দেওয়ার চাইতে স্যারকে আমি একটু বলবো যে স্যার আপনি যদি একটু সংক্ষেপে আপনার সম্পর্কে কিছু বলতেন। আমার সম্পর্কে আসলে আমাকে যারা চিনেন বা জানেন তারা তো জানেনই, আমি আজহারুল ইসলাম। আমি বেসিকলি কাজ করতে ভালোবাসি, উদ্ভিদ, প্রকৃতি, পরিবেশ এইসব নিয়েই কাজ করে যাচ্ছি রেগুলার। আমার এই জায়গাটাতে আমার খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে মানুষ যখন তার পছন্দের কোনো কাজ করতে পারে তখন তার অনেক, বিশেষ করে শারীরিক সমস্যা কিছু থাকলে দূর হয়ে যায়, মানসিক সমস্যা থাকলে দূরীভূত হয়। পছন্দের জায়গায় আপনার পছন্দের মানুষের কাছে যখন আপনি যাবেন, বিশেষ করে প্রত্যেকটা মানুষেরই তার পছন্দের একটা জায়গা আছে, সেটা হচ্ছে তার মা। অবশ্যই স্যার। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মায়ের শরীরের গন্ধটা যখন আপনি পাবেন, নেবেন, আঁচলের পাশে যেয়ে যখন দাঁড়াবেন মায়ের, ওইটার যে একটা ভালো লাগা, আপনার অনেক কিছু দেখবেন যে দূরীভূত হয়ে গেছে, কষ্ট দূরীভূত হয়ে যায়। ঠিক সেরকম আপনার পড়াশোনার ক্ষেত্রেও আপনার একটা যখন পড়তেছেন একটা সাবজেক্টকে আপনার ভালো লাগে, একটা সাবজেক্টের একটা পার্টিকুলার স্পেসিফিক একটা কিছুকে ভালো লাগে, তো সেই ভালো লাগায় যখন আপনি কাজ করবেন তখন সেই ভালো লাগার কাজটা একটা পর্যায়ে যে এরকম একটা পর্যায়ে যায় যে ওইটা থেকে কিছু সৃষ্টি হয়ে যায়। যেমন ভালো ভালো বিজ্ঞানীরা এইভাবেই সৃষ্টি হয়েছে আমার মনে হয়, আমার ধারণা। মনে করেন আপনি কৃষিতে কাজ করছেন, আপনি আপনার পছন্দ আম গাছ নিয়ে কাজ করা, খুব পছন্দ, তো আম গাছ নিয়ে কাজ করতে করতে একটা সময় যে যদি আপনার সত্যিই পছন্দের হয় এটা, আম বাগান, আমের ভ্যারাইটি, এইগুলা সৃষ্টি করতে যে আপনার একটা সময় এরকম একটা কিছু হবে যে আম সম্পর্কে আপনি একটা বিশাল বড় সায়েন্টিস্ট হয়ে যাবেন। জি স্যার, অবশ্যই। এরকম অনেক হয়েছে বাংলাদেশে, হয়েছে পাট গবেষণা করে, যে যে পাট থেকে যে পলিথিন ব্যাগ আবিষ্কার, এগুলো তো এইভাবেই, ফসল তো এটাই, একটা মানুষের ভালো লাগাটাকে নিয়ে কাজ করতে করতে, একটা জিনিস নিয়ে দেখতে দেখতে করতে করতে এভাবেই তো একটা ভালো কিছু সৃষ্টি হয়। এই যে মানুষজন, যে কোনো মানুষের সাফল্য এবং যে কোনো মানুষের যে মানে উচ্চ শিখরে পৌঁছানোর যে কাজগুলি খুব ছোট জায়গা থেকেই হয়। একটা কৌতূহলবশত একটা কিছু নিয়ে করতে করতে দেখা গেল যে বিশাল কিছু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসেই কৌতূহলবশত হয়। প্রথম কৌতূহল থাকে কি হইল, তারপর কৌতূহল কেন থাকে, কৌতূহলটা থাকে সে এটাকে ভালোবাসে বলে কৌতূহল থাকে, না হলে কৌতূহল তো থাকতো না। আমার পছন্দের বাইরে তো আমার কৌতূহল নাই। যেমন আমাকে যদি কেউ বলে তুমি বাংলাদেশের কিছু প্রাণী নিয়ে কাজ করো, আমি পারবো না, আমার ওই জায়গাটায় আমার পছন্দ না। যদিও বাংলাদেশের, আমি এটাকে ছোটো করছি না, প্রাণী, পশু পাখি এগুলো আমাদের তো অবশ্য অনেক পরিচিত এবং বেশ দরকার আমাদের, কিন্তু আমি ওইটা যেহেতু বুঝবো কম, সুতরাং আমার ওইদিকে ইন্টারেস্টটা কম। তার মানে এই নয় যে আমি ওইদেরকে অবহেলা করছি। আমার ইন্টারেস্ট যেখানে আছে আমি সেদিকে যদি আগাই, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাই করে, এবং যে বেশি বুদ্ধিমান সে সেটাই করে। আপনি নিশ্চয়ই কৃষি নিয়ে পড়াশোনা করছেন, যদিও আমাদের দেশে এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে আপনি কোন সাবজেক্টটা পাবেন, আপনার পছন্দের সাবজেক্ট আপনি নাও পাইতে পারেন, কিছু করার নেই। তখন যদি আপনি পেয়ে যান আপনার পছন্দের সাবজেক্ট, আপনি বিশাল কিছু করে ফেলবেন এবং হয়ে যায়। আর যদি না হয় পছন্দের সাবজেক্ট, তারপরেও মানুষ তার কেরিয়ারের জন্য চেষ্টা করে ওইদিকে বড় হয়।
ওইটাই পড়তে পড়তে ভালো লাগে পড়তে পড়তে ভালো লাগা সৃষ্টি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গাটার মধ্যে চলে যায়, তখন এটা নিজের জন্য একেবারেই একটা আপন জায়গা হয়ে যায়, তখন মানুষ ওইখানে শাইন করতে পারে। আচ্ছা স্যার, আসলে কৌতূহলের যে কথাটা বললেন, গাছের প্রতি আসলে এই কৌতূহল বা ভালোবাসাটা আসলে কখন থেকে জন্ম হয়েছিল বা শুরু হয়েছিল স্যার? গাছের প্রতি কৌতূহলটা আসলে অনেক মানুষ থাকে, আপনি দেখবেন আমার পরিচিত কিছু মানুষ আছে, তারা এত বেশি এই উদ্ভিদ এবং এই যে পরিবেশ নিয়ে এত বেশি মানে এরা ক্রেজি, যে ওইটা জীবন মন প্রাণ সব এনে দিয়ে রাখছে। তো এটা আসলে হচ্ছে অনেক সময় দেখবেন আপনি কাজ করছেন, কিছু কিছু হেরিডিটি আছে, হেরিডিটিক্যালি আসে, বাবা মার থেকে পায় কেউ, আবার কিছু কিছু আছে যে শৈশবটা কাটছে এরকম বনে জঙ্গলে, বাড়ির পিছনের জঙ্গল, বাড়ির সামনের জঙ্গল, পুকুরের মধ্যে কচুরিপানা, সেখানে কেশর দাম হয়ে আছে, কেশর দাম কেন পানির উপর ভাসছে, এর শেকড়ে যে স্পঞ্জি টাইপের টিস্যু থাকে, এটা দেখতে, এটা তুলে আনতে স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান ছিল আমাদের কাছে, আমার কাছে। আমি ছোটোবেলায় করছি এটা, পানিতে তুলে এনে করছি, যে এটা কেন ভাসে, কি সুন্দর চারটা ফুলের মতো হয়ে আছে, কেশর দামটা পানিতে ভাসতেছে, লতা উদ্ভিদটা। আমার একটা ঘাস ছিল, সেই ঘাসটা আমরা ছোটো সময় পুকুর থেকে উঠায় আনতাম, গাছের ঘাসের কাণ্ডটা কেটে এই পাশ কেটে ভিতরে আর একটা ঘাস দিয়ে ঠেলা দিলে একটা ফোমের মতো বেরোয় আসতো। এটা ছোটোবেলায়, এটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, আমরা এইগুলাতে খেলছি। এইগুলা আসলে শৈশবের সাথে একদম ওতপ্রোতভাবে জড়ায়া ছিল তো। আর জন্মের পরে যখন একটু বয়স বলতে যখন হাঁটতে শিখছি, যখন স্কুলে যাইতে শিখছি, আমরা কাঠের স্লেট নিয়ে স্কুলে যেতাম, যাচ্ছি, এই যে শীতের শেষে ফাল্গুন মাসের প্রথম বড়ই গাছে কাঠের স্লেট ছুঁড়ে দেওয়া বড়ই পেরে খাইছি। তো এই যে কিছু উদ্ভিদের সাথে সখ্যতাটা তৈরি হয়েছে এভাবেই, আর কিছুটা হয়তো হেরিডিটিক্যালি আসছে। আমার বাবার একটু গাছপালা লাগানোর অভ্যাস ছিল, দুয়ে মিলে একটা ব্লেন্ডিংটা হয়েছে। তো এইভাবেই ধীরে ধীরে গাছপালা নিয়ে আমার ভালো লাগার সৃষ্টি হয়, এবং এইভাবে আস্তে আস্তে এখন ধরেন বাগান করতে ভালো লাগে। একটা গাছ যদি মনে করেন, যে কোনো একটা উদ্ভিদ, সেটা আপনার থাকুক বা অন্য যে কারো থাকুক, সেটা যদি থাকে ওইখানে, যদি সুন্দরভাবে ওইটা থাকে, দেখতে ভালো লাগে। থাক না তার, আমার তো সমস্যা নাই কোনো, তার আছে, আমি তার যে বিনামূল্যে যে এটার সৌন্দর্যটা আমি নিতে পারতেছি ওই জায়গা থেকে, এটা কম কিসের? আপনার গাছটা দেখে তো আমি সৌন্দর্য নিচ্ছি। হ্যাঁ অবশ্যই স্যার। এটা আপনি আপনার গাছ থেকে আমি পাচ্ছি এই সৌন্দর্যটা। ফুলটা দেখে আমি একবার যে অবাক হয়ে ফুলের দিকে তাকায় আছি, দেখছি ফুলটা, ফুলের গন্ধ যদি থাকে সেটা নিতে চেষ্টা করছি। তো এটা তো পয়সা দিয়ে আমার কিনতে হচ্ছে না, কিন্তু আপনার পয়সা খরচ করে সেই গাছটাকে এখানে রোপণ করতে হয়েছে, সেটার পরিচর্যা করতে হয়েছে। সুতরাং এই আপনার গাছটাকেও আমার গাছ মনে হয়। এটা যদি কেউ ক্ষতি করে এই গাছটাকে, তাহলে আমার মনে হয় যেন এটা একটা খুব খারাপ কাজ হলো। এই জন্য আসলে প্রকৃতিটাকে আমাদের বাঁচানো দরকার। আমাদের এই যে বিশেষ করে আমাদের দেশের ওয়েদারটাকে ঠিক রাখার জন্য গাছপালার দরকার। এগুলো না থাকলে তো একটা ঝামেলা হচ্ছে। যেমন আমাদের আরবান এলাকায়, যেমন ঢাকা সিটিতে গাছপালা কম, জি স্যার। তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে, আরবান প্ল্যানিং নাই। Yes, আরবান প্ল্যানিং নেই, বিল্ডিং, কনক্রিটের বিল্ডিং, একটা গাছ আছে রাস্তায়, গাছটাকে যত্ন করছে না, মানে গাছটার মধ্যে যে আপনার প্রপারলি পানি দিতে হবে, আর রোড আইল্যান্ডে গাছে প্রপারলি পানি দিতে হবে, ওকে খাবার দিতে হবে, কেউ কিছু করছে না। অথবা রোড আইল্যান্ডে যে গাছটা দেওয়ার দরকার না, সেই গাছটা দিয়ে রাখছে। স্যার আপনি যদি খেয়াল করেন স্যার, মানে বর্তমানে কিন্তু ছাদ বাগানের সংখ্যাটা অনেকটা কমে যাচ্ছে। ছাদ বাগানের একটা প্রতিবন্ধকতা আছে আমাদের দেশে। প্রতিবন্ধকতা বলতে এইরকম, বলতে দ্বিধা নাই। মনে করেন ঢাকা সিটিতে যদি আপনার 10টা ছাদ নিয়ে আপনি কাজ করেন, দেখবেন 10টা ছাদের মধ্যে কোনো ছাদে একক মালিকানা নেই। ছাদ বাগানের, ফ্ল্যাটগুলির ছাদ বাগানের আমার ছাদ বাগানে, আমার আমার ফ্ল্যাটের উপরে একটা ছাদ বাগানে, একটা ছাদে আমার বাগান ছিল। আচ্ছা স্যার। আমি বাধ্য হয়ে সেই বাগানটাকে এখান থেকে শিফট করে আমার বাড়িতে নিয়ে আসছি। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আপনি কেন এটা করছেন, নিশ্চয়ই পিছনে জি স্যার। কিছু কারণ আছে। তো প্রত্যেকেরই এটা হয়। অর্থাৎ আপনি ছাদ বাগান করছেন, ছাদ বাগানে ধরেন ফুলের গাছ, ফলের গাছ থাকলো, ফুল ফল যখন হবে তখন এটা আপনি একা তো খেতে পারবেন না, সবাই ফ্ল্যাটেরা খাবে। কিন্তু
এক দুজন থাকবে, তারা এসে বলবে যে এই সর্বনাশ, এটা কি করছে এখানে। কেউ এসে নেগেটিভ বলবে যে এই ছাদ নষ্ট করে ফেলছে। আসলে তো ছাদ নষ্ট হয় না, এইসব প্রতিবন্ধকতার কারণে ছাদ বাগানটা হয় না। অনেক মানুষ আছে যে একটা বিল্ডিংয়ে থাকে, একটা বিল্ডিংয়ে যদি 10টা 20টা পরিবার থাকে, এনে একটা পরিবার পাবেন যে প্রচণ্ড ভালোবাসে গাছপালাকে, কিন্তু সে পারছে না, তার ছাদ নাই, তার ছাদ নাই। এবং যদিও সে ফ্ল্যাটের মালিক, কিন্তু ছাদের মালিক তো না। ছাদের মালিক 12 জন, ছাদের মালিক 12 জন। সেই 12 জন মালিক মিলে সেই ছাদ বাগানটাকে ওইভাবে কেউ তাকে সাপোর্ট করছে না, বরঞ্চ তাকে যাতে করতে না পারে সেটার জন্য বিভিন্ন রকমের ইয়া করছে, যার জন্য ছাদ বাগানে আজকাল মানুষজন অনেকেই পিছায়া যায়। যেমন ছাদ বাগান করতে প্রচুর পয়সা খরচ হয়, ওখানে একটু স্পেশালি কিছু করতে হয়, ড্রাম দিতে হয়, টব দিতে হয়, বা ট্রে তৈরি করে দিতে হয়, সেগুলোর জন্য স্পেশালি কিছু করতে হয়। খাবারটা যেহেতু আলাদা মাটি, প্রতি বছর সেই মাটি চেঞ্জ করতে হয়, সেটার মধ্যে কিছু গাছের খাবার দিতে হয়, কিনতে হয়। তো এই সব মিলায় এত একটু খরচ আছে। যখন একজন মানুষ একটা ছাদ বাগান করবে, সে খরচের দিকে তাকায় না, যেহেতু ভালোবাসে। কিন্তু আরও 10 জন এসে যখন বলবে যে এটা কি করলেন, এটা এখানে এই ক্ষতি হচ্ছে, এই ক্ষতি হচ্ছে, তখন মানুষ আসলে পিছায়। যেমন আমি পিছায় গেছি। আমার সুন্দর একটা ছাদ বাগান, অত্যন্ত সুন্দর একটা ছাদ বাগান ছিল, বিউটিফুল একটা ছাদ বাগান ছিল, যে ছাদ বাগানে আমি এত চমৎকার ছিল যে এটা আমাকে কেউ সাপোর্ট করে নাই, সেভাবে কেউ সাপোর্ট করে নাই। এবং উল্টা আমি সেটার থেকে ঝামেলায় পড়ছি, বিভিন্ন রকমের ঝামেলায় পড়ে আমি পরে একটা ট্রাক ভাড়া করে আমার যে গাছগুলি ছিল, যা ছিল সব আমি বাড়িতে ময়মনসিংহ নিয়ে চলে আসছি। তো এখন বিষয়টা হচ্ছে যে ছাদ বাগান করার কথা আমরা বলছি, বাংলাদেশ সরকারও তো এটার পক্ষে, ছাদ বাগান করেন, কিন্তু পিছনে যে কারণগুলো, এইগুলো তো আর কেউ সমাধান করতে পারবে না। যার জন্যই দেখা যায় যে ছাদ বাগানের প্রতি মানুষের একটু অনীহা, আমার মনে হয়। জি স্যার। এটা আমার মতে, হয়তো নাও হইতে পারে সেটা। আমার বাড়ি ইয়াতে আমি বিশেষ করে আমার যেটা হয়, আমি বিশেষ করে দেশি উদ্ভিদগুলির প্রতি আমার একটু বেশি আকর্ষণ হয়, এবং দেশি উদ্ভিদগুলি রাখতে চেষ্টা করি। সেটা একটা শেওড়া গাছ হইতে পারে, সেটা একটা চাপালিশ গাছ হতে পারে। তো আমার এখানে আমার যে বাড়িতে আছে হচ্ছে আপনার ধরেন 60-70টা স্পেসিস আছে আমার। এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে রোপণ করা। যেমন আমার পলাশটা খুব পছন্দ, আমি একটা লাইনে একদম 20টা পলাশ গাছ একবারে দিয়েছি। তো এখন যেটুক হয়েছে, আমার জায়গা আর নেই, আমার জায়গা নেই। পাশে ধানের জমি ছিল, ওইটাকে আমি গাছ দিয়ে ভরে ফেলাইছি, জায়গা নেই। এইটুকের মধ্যে এখন আমার যেটুক আছে এইটুককে গুছায় রাখাটা হচ্ছে জরুরি। আর বিষয় হচ্ছে যে আপনার ধরেন একটা বৃক্ষ বা একটা গুল্ম এনে আপনি রোপণ করবেন, এটাও যেমন জরুরি, আবার কিছু কিছু এমনিতেই হয়। জি স্যার। এটা এমনিতেই একটা, জি স্যার। ধরেন আপনার এনে একটা যেটাকে বলে আমরা খাড়াজোড়া বলি, চাপাইত্যা বলি, মেন্দা বলি, যে গাছটা মেন্দা গাছ একটা হইলো আপনার এখানে, আপনি বুঝতে পারলেন। যদি জায়গাটা ঠিক থাকে রেখে দেন, এটা বড় হইলে এটাই সুন্দর ছায়া দিবে, সুন্দর হবে। তো এইভাবে কিছু উদ্ভিদ আসছে, পাখিরা এনে ফেলছে, বীজ খেয়ে ফেলছে, এইভাবে আস্তে আস্তে হয়েছে। আর কিছু নিজের ছিল, আবার কিছু কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে, করে করে এনে রোপণ করার চেষ্টা করছি আর কি। এই আর আমার কেন জানি একটা জিনিস খুব যখনই পছন্দ হয়, সেটাই চলে যায় কোনো ভাইনের দিকে, ক্রেপারের দিকে চলে যায়। আমি যে গাছগুলি পছন্দ করি সেটা ক্রেপার হয়ে যায়, না হলে ভাইন এই ধরনের হয়ে যায়, তখন এটার আবার অবলম্বন দিতে হয়। যেমন অনেকগুলি ভাইনের প্রতি আবারও খুব একটা আগ্রহ আছে, কিন্তু এখন আর জায়গা নাই। স্যার, আমরা তো জানি যে আপনাকে 10 লক্ষাধিক মানুষ ফেসবুকে ফলো করে এবং আপনার সাথে যুক্ত আছে। স্যার, আসলে এই যে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আসলে গাছকে মানুষের কাছে তুলে ধরা, এটার আসলে চিন্তাভাবনা কই থেকে শুরু হলো বা কেন শুরু হলো স্যার? আমি আসলে 2009 সাল থেকেই, 8-এর শেষের দিক থেকেই আমি ফেসবুকে বিভিন্ন উদ্ভিদের পরিচিতি নিয়ে লিখতাম আমার নিজের পার্সোনাল আচ্ছা। প্রোফাইলে। এছাড়া আমার আর কিছু ছিল না, আমি ওইটাই করতাম। এক জায়গায় তো মনে করেন কোনো এক দিয়ে গেলেন, হাঁটতে গেলেন, বেড়াতে গেলেন, গেলে কিছু পাবেন, তাহলে ছবি তুলে দিতাম যে এটার নাম এইটা। প্রথম শুরু করলাম যে এটার এই নাম, এটার এই পরিবার, এইটুক দেওয়া একটা ছবি দিয়ে দিতাম। দিতে দিতে এক সময় হঠাৎ মনে হলো যে আচ্ছা এইটুক যখন দিলাম, তো এটার সময় তো আরেকটু কিছু লিখি। তো লিখতে লিখতে একটু লিখলাম, এরম দিতে শুরু করলাম। মানুষজন, বন্ধুবান্ধব যারা ছিল, প্রথম তো ফেসবুকটা আর এভাবে এরকম ছিল না, এখনকার মতো ছিল না, দেখতো এইটুকুই। তারপরে আস্তে আস্তে একটা জায়গা থেকে হঠাৎ করে জানতে পারলাম যে পেজ খোলা যায়, পেজ না মানে গ্রুপ খোলা যায় ফেসবুকে।
তো গ্রুপ খুললাম, গ্রুপ খুলে এটার নাম দিলাম তরু ছায়া। তো হচ্ছে তরু ছায়া দিয়ে ওইখানে আমি প্রবন্ধ আকারে লিখতাম, বড় বড় কন্টেন্ট লিখতাম। তো সেটা মানুষ দেখতো। এইভাবে চলতে চলতে একটা সময় মনে হলো যে আমার এই যে যে লেখাগুলি বা এই উদ্ভিদ পরিচিতিগুলি এইগুলা যদি তুলে ধরি মানুষের কাছে, তাহলে মানুষ হয়তো এইটুক বুঝবে যে এই গাছটার গুরুত্ব কতটুকু। তাহলে এই গাছটাকে হয়তো বা সে আর কেটে ফেলবে না, অবহেলা করবে না। এইটা করতে করতে একটা পর্যায়ে গেল, যাওয়ার পরে কিছুদিন পর দেখলাম যে ফেসবুকে ভিডিও করে এভাবে দেওয়া যায়। এটা তো আগে ছিল না, এরকম ভিডিও করে দেওয়া যায়। তো ভাবলাম যে একটা দুটা ভিডিও দিই, ভিডিও ভালো হয় না, ভিডিও ধরেন এডিটিং আমি পারি না, ভালো ছিল না। এইভাবে তো আসলে তো মানুষের প্রথম তো হয় না, তো এডিটিং হয় না। তখন আমি ওই তারপরেও যেটুক হয়তো এটুকের মধ্যেই দিতাম, সাউন্ড ক্লিয়ার হইতো না, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল, দেওয়া যাইতাম। এইভাবে আসলে মানুষের মধ্যে একটা জিনিস করে দেওয়া, মানুষের মধ্যে পৌঁছানো। এছাড়া আমি আরও কয়েকটা পেজের সাথে যুক্ত ছিলাম, যেমন নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ একটা পেজ আছে ওনাদের, ওটার মধ্যে আমি বিভিন্ন রকমের লেখা পাঠাইতাম। তো ওই লেখাগুলি ওনারা আপলোড করতেন। এবং এখনও আপনার গুগলে আমার নাম দিয়ে সার্চ দিয়ে যদি পাশে এনএসএসবি লিখে দেওয়া যায়, তাহলে ওইটা এগুলি চলে আসে, প্রত্যেকটা লেখা কন্টেন্টগুলি চলে আসে। তো এইভাবে করতে করতে একটা সময় যে এইভাবেই ভিডিও চলছে এই রকমের মধ্যেই। তো এইরকম ভিডিও আমি তো কখনো যে মানুষ আমাকে দেখবে 10 লক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে ধরেন 11 মিলিয়ন 12 মিলিয়ন লোকও আমাকে ভিডিও ভিউ হয়ে এগুলো দেখবে, আমি এটা আসলে এরকম চিন্তা করিনি। আমি আমার চিন্তা ছিল যে আমার সার্কেলের মধ্যে যে কয়জন লোক দেখে দেখুক, দেখলে হয়তো বা উপকৃত হবে, এটাই। যখন আমার একটা প্রথম ভিডিওটা একেবারে একটা কোনো কোয়ালিটি নাই ভিডিওর, কিচ্ছু নাই, সেই ভিডিওটাই দেখলো 6 মিলিয়ন। আমি ভাবলাম যে এটা 6 মিলিয়ন লোকে দেখলো, তার মানে আমি যদি ভিডিও আরও ভালো করে করি, এভাবে করতে থাকি, তাহলে তো মানুষজন দেখবে, তাহলে আমি মানুষজনের কাছে আমার যে মেসেজটা পৌঁছাতে, আমার উদ্দেশ্যটা এইটা ছিল। তো সেভাবে ভিডিও শুরু করলাম, শুরু করতে করতে তারপর আস্তে আস্তে এইগুলিকে আরও একটু ভালো করতে চেষ্টা করলাম, ভিডিওগুলি আর একটু ভালো। এখনও যে খুব ভালো হয় আমার, এটা আমি স্বীকার করি না, ভালো করতে চেষ্টা করলাম। ভালো করার পরে ভিডিও দিতে থাকলাম। এখন যদি আবার এই পুরনো ভিডিওগুলি দেখি, তখন আমার মনে হয় ভিডিওগুলি মুছে দেওয়া দরকার, মানে এত ভালো হয় নাই এখন আমার মতে। তো এটাই, মানুষের ডে বাই ডে মানুষ আসলে তাকে ডেভেলপ করে এবং উপরের দিকে যায়। তা আমার যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো, সেই পৌঁছানোটা যদি কোয়ালিটি সম্পন্ন 10 জন হয়, এটাই ভালো। এবং যারা আমার ভিডিও দেখে কিছু উপকৃত হবে। কারণ আমাদের দেশটা একটা জিনিস খেয়াল করবেন আপনি, ফেসবুকে যদি দেখেন তাহলে দেখবেন যে একটা কন্টেন্ট ফেসবুকে আপনার সামনে আসছে এন্টারটেইনিং কন্টেন্ট, আপনি এটা শেষ পর্যন্ত দেখলেন, প্রথম থেকে শেষে যায় যদি আপনাকে বলা হয় মোরাল অফ দ্য স্টোরি কি, বা এই যে কন্টেন্টটা দেখলেন আপনি কি শিখলেন, নাথিং, জিরো, কিচ্ছু নাই। কিন্তু আমি যারা এই যে কন্টেন্টগুলি তৈরি করেন তাদেরকে ছোট করছি না, অথবা তাদেরকে আমি অসম্মান করছি না, তারা ক্ষণিকের জন্য হলেও তো মানুষকে আনন্দ দিচ্ছে। জি স্যার, অবশ্যই আনন্দ দিচ্ছে না, তাদেরও তো একটা আনন্দ দেওয়াটা, হ্যাঁ, একটা আনন্দ থেকে আপনি কিছু শিখতে পারলেন না, কিন্তু ক্ষণিকের জন্য যে আনন্দটা পাইছেন, সেটা কিন্তু আপনার মনকে প্রফুল্ল করছে, আপনার মনে একটা শান্তি অনুভব করছেন। তো আমাদের দেশে যেটা হচ্ছে, এটা তো এন্টারটেইনিং ভিডিও, আর ইনফোটেনমেন্ট ভিডিও যেগুলো আমরা বানাই, এই ভিডিওগুলি মানুষজন কতটুকু পছন্দ করবে এটা তো নিশ্চয়ই অনুমেয়। কারণ হচ্ছে মানুষ এটার প্রতি, খুব কম মানুষই এটার প্রতি আগ্রহ দেখায়। এবং এবং এইটার প্রতি যারা আগ্রহ দেখায়, যে মানুষগুলি, ওরা ওই টাইপের মানুষ আগ্রহটা দেখায়, এখানে আসে। ওরা আবার ইনফোটেনমেন্টটাই পছন্দ করে, এন্টারটেইনটা দিকে ওরা অতটা চায় না। তো আমাদের দেশের ইনফোটেনমেন্টের বিষয়টা কম, মানুষজন কম দেখে আমাদের এখানে তুলনামূলকভাবে। অথবা আপনি মনে করেন এন্টারটেইনের একটা ভিডিও যারা করে, এন্টারটেইনিং করে, ওদের আপনি দেখলেই বুঝতে পারবেন লক্ষ কোটি কোটি লোক দেখছে, কিন্তু ইনফোটেনমেন্ট হলে কম। তো যাই হোক, একেবারে কম মানে একেবারে না থাকার চেয়ে কম থাকাও ভালো। তো যারা দেখছে তাদের কাছে যাচ্ছে, পৌঁছাচ্ছে। এখন একটা মানুষ যদি একটা উদ্ভিদ লাগানোর পর, একটা গাছ দিয়ে যদি সে তার এলাকাকে, তার আশেপাশের পরিবেশটাকে ডেভেলপ করতে পারে,
এবং সে কিছু জানতে পারে, গাছের গুরুত্ব জানতে পারে, এইখানটাই হচ্ছে সার্থকতা। স্যার আমার কাছে এটা মনে হয় যে মানে আপনার ভিডিও দেখে অনেক বেশি মানুষ গাছের প্রতি আরও হয়তো বা প্রথমে যতটুকু ভালোবাসতো তার সাথে আরও বেশি এখন ভালোবাসে, এবং এটা আমি আমার নিজেকে মানে আপনার এমন কোনো ভিডিও নাই স্যার আমি যেগুলো বাদ দিচ্ছি, বিষয়টা এমন যে এবং আমি না শুধু এমন অনেক মানুষ আছে যারা আপনার প্রত্যেকটা এবং আপনার যে সাবলীলভাবে স্যার ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা, এই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করে আসলে। আসলে মানুষজন হয়েছে কি, এই আস্তে আস্তে এটা সত্য যে একজন মানুষ যখন দেখবে যে একটা লোক ভালো করে কথা বলছে বা সুন্দর করে কথা বলছে, সেইখান থেকে সে যদি একটা কিছু শিখতে পারে, নিজের মধ্যে নিয়ে শিখলে সে তখন ওই জিনিসটাকে মূল্যায়ন করে। এবং এটা উচিত হচ্ছে আমার কাজটাই ওই জায়গাটায়, যে একজন মানুষ যেন আমার ভিডিও থেকে একটা সামান্য কিছু শিখতে পারে। আর একটা জিনিস আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি, ভুল আমার হবে, খুব স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। ভুল হবে, এবং ভুল হইলে ভুলটাকে একেবারে আপনি খুব অন্তর থেকে সাবলীলভাবে স্বীকার করতে হবে, যেটা আমার ভুল হয়েছে। ভুল হইলে আপনাকে স্বীকার করতে হবে। ধরেন আমি একটা গাছের নাম দিয়ে কথা বললাম, সায়েন্টিফিক নেমটা ভুল করলাম, আমাকে যদি কোনো একজন সিনিয়র ভাই বা কোনো একজন টিচার বা কোনো একজন স্টুডেন্ট এসে বলে যে ভাই এটা তো ভুল করছেন, ওকে ভুল হয়েছে ভাই, সরি, ভুল হইতে পারে, শনাক্তকরণে যায় ভুল হয়ে যেতে পারে আমার, এটা হইতেই পারে। সুতরাং আপনার যারা খুব দেখবেন, আমি মনে করি যে যে কোনো মানুষের কোনো ভুল হইলে ভুলটাকে অকপটে স্বীকার করা ভালো। কারণ তাহলে তার যে ওই যে স্বীকার করে নিল, মেনে নিল, এটার থেকে যে শিক্ষাটা হবে, এই জিনিসটা সে আর ভুলবে না। এবং মানুষজনের ভুল হবেই। আপনি যত আমার যদি একজন টিচার থাকেন, এই টিচারও ভুল করতে পারেন, অবশ্যই ভুলের ঊর্ধ্বে কেউ নেই। মানুষ হইলে ভুলের ঊর্ধ্বে কেউ নেই। সো দ্যাট আমি এই জিনিসগুলিকে মূল্যায়ন করতে চেষ্টা করি, এবং কেউ যদি এসে বলে আমাকে এই ভুলটা ধরায়া দেয়, তাহলে আমি তাকে খুব সম্মানের সাথে সাদরে গ্রহণ করি। যেমন আমাকে ধরেন, আমি এই যে এগ্রিকালচারের যে কাজগুলি, যে পেস্টিসাইড নিয়ে কথা বলা, পেস্টিসাইড তো ব্যবহার করতেই হয়, কারণ সেটা হলো কতটুকু আপনি এটার যে প্রয়োজন কতটুকু এটা নির্ভর করবে, এবং এইটাকে কতটুকু ছেটে ছুটে আপনি শুধু স্পেসিফিক ওয়েতে করবেন, সেটা হলে ভালো। তা এখন মানুষজন যদি এসে বলে যে আমি যেমন এই কৃষি ক্ষেত্রে যে পোকামাকড় নিয়ে কথা তেমন একটা বলতে চাই না, কারণ আমার এখানে এই জায়গাটায় আমি আসলে বলতে পারেন যে জানি না কিছু। তো যেহেতু জানি না, তো আমি একবার একটা ভিডিও একটা পোকামাকড় নিয়ে, মরিচ গাছের পোকা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো এটার মধ্যে পোকার নাম বিভিন্ন কিছু ভুল হয়েছে। আচ্ছা, এগ্রিকালচার ইউনিভার্সিটিরই হয়তো বা কেউ অথবা ওনারা, স্যার আপনি তো ভুল করছেন। হ্যাঁ আমার ভুল হয়েছে ভাই, আমি এই ব্যাপারে কিছু জানি না, জানি না। এরপরে থেকে আমি সতর্ক, কারণ সতর্ক হওয়া উচিত, কারণ মানুষজনকে ভুল ইনফরমেশন মানুষের মধ্যে দেওয়া উচিত না। আপনি দেখেন আমাদের দেশে বিভিন্ন উদ্ভিদের নাম উল্টা পাল্টা বলে, উদ্ভিদের স্পেসিস উল্টা পাল্টা বলে একটা ইনফরমেশন দেওয়া মানুষের মধ্যে, একটা স্টুডেন্ট তো শিখছে এটা। তার মধ্যে যখন আমি একটা কথা বলবো, একজন মানুষ যখন, যেহেতু আপনি আমাকে দেখেন, আমাকে ফলো করেন, আমার একটা কথাকেও যেহেতু আপনি ফলো করেন, সুতরাং এখানে আমার একটা ভুল তথ্য দিয়ে দেওয়াটা আমার জন্য অপমানজনক, এবং এটা আমার জন্য উচিত না। এটা যেমন আপনার জন্য বিব্রতকর হবে স্টুডেন্ট হিসাবে, আরেকজন স্টুডেন্টে ভুল শিখবে। সো দ্যাট এই জায়গাটাতে মানুষের আরও সতর্কতা হওয়া উচিত, যারা বিশেষ করে ইনফোটেনমেন্ট ভিডিও তৈরি করেন। আর গাছপালা, কৃষি, এইগুলার ক্ষেত্রে ধরেন খুব টেকনিক্যাল বিষয়, তো এখন ধরেন একটা গাছের বৈজ্ঞানিক নাম, এটা তো বেশ একটু খটমটে বিদঘুটে টাইপের, এটার উচ্চারণগত ভুল হতে পারে। ব্রিটিশদের উচ্চারণ তো আমরা করতে পারি না। উদ্ভিদ, বৃক্ষ, লতা, গুল্ম নিয়ে যত কাজ হয়েছে এই সারা পৃথিবীতে, তার মধ্যে ব্রিটিশদের আপনি যতই খারাপ বলেন, আমাদের দেশ সারা পৃথিবী তারা নাকি শাসন করছে। ব্রিটিশদেরকে আমরা যতই বলি যে ওরা সারা পৃথিবী শাসন করছে, অত্যাচারও করছে, কিন্তু ওদের কিছু অবদানকে অস্বীকার করা যাবে না। যেমন ধরেন এই যে ভারতীয় উপমহাদেশ যেটা, এইটাকে পৃথিবীর বোটানিক্যাল গার্ডেন বলা হয়। এরা এই পৃথিবীর বোটানিক্যাল গার্ডেনটাতে এসে ওদের যদি বলি আস্তানা গড়েছিল। দেখেন এই যে কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেন, আসামের অঞ্চলটা, দার্জিলিংয়ের অঞ্চলটা, এই অঞ্চলটায় ওরা তখন তো এটা বাংলাদেশ, এইটা সবটাই একটা ছিল।
এই অঞ্চলটায় যেসব বড় বড় সায়েন্টিস্টরা কাজ করছে এরা সব ব্রিটিশ। যেমন স্কটিশ বিজ্ঞানী ছিলেন উইলিয়াম রক্সবার্গ, ডেভিড প্রেইন, এরা সব এইদিকে যে মোটা মোটা ভলিউমের বইগুলি এবং উদ্ভিদ সম্পর্কে যেটুক করে হয়ে গেছে এরা সব এইদিকের। এটা এখন এর নামকরণটা যারা করছে এরা এরা নামকরণ করছে উদ্ভিদের, তো আর বাংলা নাম ওরা দেয়নি। জি স্যার। বাংলা নামটা আমাদের দেশে যেটুক আসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের হাত ধরে কিছু বাংলা নাম আসছে, কবি নজরুলের হাত ধরে কিছু ফুলের নাম আসছে, প্রফেসর দ্বিজেন শর্মা স্যারের নাম ধরে আসছে, তারপরে প্রফেসর সালার খান স্যারের নাম ধরে কিছু নাম আসছে, বাংলা নাম আসছে। এছাড়া আরও কিছু বাংলাদেশের বড় বড় প্রথিতযশা উদ্ভিদ বিজ্ঞানী আছেন, তাদের দ্বারা কিছু বাংলা নাম আসছে। তো এই বাংলা নামগুলি আবার কিছু কিছু সাংবাদিকের হাত ধরেও বাংলা নাম আসছে, কিছু বাগানের মালির দ্বারাও বাংলা নাম আসছে। তো এইভাবে উদ্ভিদের বাংলা নামগুলি হয়েছে। যেহেতু উদ্ভিদের বাংলা নাম একটা উদ্ভিদেরই একাধিক বাংলা নাম এবং একাধিক উদ্ভিদের একটা বাংলা নাম, এইটা খুব বিভ্রান্তকর এবং খুব বিভ্রান্তি সৃষ্টি করে। যেহেতু সায়েন্টিফিক নেম মাত্র একটাই, সুতরাং ওই জায়গাটায় কাজ করতে গেলে ওই জায়গাটায় সাধারণ মানুষ অনেক সময় এই যে বিদঘুটে নামগুলি ওরা আত্মস্থ করা যেমন কঠিন এবং মনে রাখাটাও তাদের জন্য কঠিন, সুতরাং একটু বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই নামকরণগুলি তো ধরেন সায়েন্টিফিক নামকরণগুলি তো ওই যে রক্সবার্গের মতো যারা ছিলেন তারাই তো করছেন, তাই না? বাঙালি যারা আছে, বাংলাদেশি বা ভারতীয় বাঙালি বা বিভিন্ন দেশের যে বাঙালি যারা আছেন তারা সায়েন্টিফিক নেমটা এককভাবে দিছে, হয়তো শেষের দিকে কিছু বাংলা নাম সায়েন্টিফিক নাম হয়েছে। তো এই নামগুলিতে তো বাংলার উপর যে খুব একটা গুরুত্ব দেওয়া হয় এরকম না। যেমন শুধু এই অঞ্চলটাকে দেখবেন, এই অঞ্চলটাকে বাংলাদেশের এই অঞ্চলটাকে রিপ্রেজেন্ট করার জন্য কয়েকটা উদ্ভিদের নামের যেমন ইপিথেট অংশের নামটার মধ্যে দেওয়া আছে বেঙ্গালেন্সিস। মানে যে বেঙ্গালেন্সিস এটাও তো ধরেন আপনার অনেকটা ল্যাটিন ভাষার কিছু সংমিশ্রণ এটার সাথে আছে। তো এইভাবে যেহেতু নামকরণগুলি নীতিমালা, এটা নীতিমালা মান্য যেহেতু করতে হবে, সুতরাং এখানে তো সায়েন্স, তো এটা তো এইভাবেই পড়তে হবে এভাবে। সুতরাং সাধারণ মানুষ এই জায়গাটার মধ্যে ভুল করবেন, এটা খুব স্বাভাবিক। এবং তারা যে ভুল করছেন এই ভুলটা তাদের দোষ না এটা যেহেতু। তবে এই যে একাধিক বাংলা নামের যে বিভ্রান্তিটা, এইটা দূর করাটা খুব কঠিন। যেমন দেখেন আমাদের দেশে মাধবীলতা যে ফুলটা, হিপটিস বেঙ্গালেন্সিস এটা একান্ত আমাদের নিজস্ব উদ্ভিদ। কিন্তু দেখেন আজকে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনি 50টা লোকের মধ্যে জরিপ করবেন, একজনও চিনবে কিনা সন্দেহজনক। কিন্তু যেটা কমব্রেটাম ইন্ডিকাম, যেটা মধুমঞ্জুরি, এইটাকে মাধবীলতা হিসাবে সব মানুষ চিনে। এই যে বিভ্রান্তিটা কিভাবে তৈরি হয়েছে আমি জানি না। এরকম অনেক বিভ্রান্তি আছে অনেক গাছপালা নিয়ে। কনকচূড়া, কনক তো সোনা, তো কনকচূড়া একটা, আরেকটা আছে স্বর্ণচূড়া, কনক যাহা তাহাই সোনা, তাহাই স্বর্ণ। তো এই যে সমস্যাগুলি বেশ বিভ্রান্তি সৃষ্টি করে। তো দ্বিজেন শর্মা স্যার কিছু বিভ্রান্তি দূর করার চেষ্টা করছেন। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির এখন যারা আছেন, যেমন জসিম ভাই কাজ করছেন, ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ঢাকা ইউনিভার্সিটির, ওনারা কাজ করছেন। ওনারা এটা নিয়ে যাতে এই বিভ্রান্তিগুলি দূর হয়। এছাড়া কিছু কিছু ব্যক্তি পর্যায়ে কিছু লোক আছেন, ভালো ভালো কিছু লোক আছেন যারা ওই কাজগুলি করে যাচ্ছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন। তারা কোনো স্বার্থে না, তাদের এটাতে কোনো যে তারা কিছু পাচ্ছেন কিচ্ছু না, নাথিং, শুধু ভালোবাসা থেকে করছেন, করে যাচ্ছেন নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে, যাতে এই যে প্রবলেমগুলো, এই নামগুলার বিভ্রান্তি কাটে হয়, এটা উচিত। তবে এই যে বাংলা নামের একটা নীতিমালা যদি হয়ে যেত তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, এই পুরা অঞ্চলটা নিয়ে যদি সবাই মিলে বসে, এই অঞ্চলের সায়েন্টিস্টরা বসে একটা উদ্ভিদের নামকরণের একটা, ধরেন এটা বিশাল বড় কঠিন কাজ, যদি সব সায়েন্টিস্টরা বসে সায়েন্টিফিক অথবা দ্বিপদ নামের যে নীতিমালাটা, সেইটার মতো বাংলা নামের একটা নীতিমালা তৈরি করা যেত,
তাহলে মনে করেন একটা নীতিমালা তৈরি করে একটা ঘোষণাপত্র দিয়ে সারা বাংলাদেশ অথবা বাংলা ভাষাভাষী অঞ্চল পশ্চিমবঙ্গ সহ এই জায়গাটার মধ্যে এটা ছড়াইয়া দিলে যে এই উদ্ভিদ আজকে থেকে এইটাকে আসামলতা বলা হয়, আর অন্য কোনোটাকে আসামলতা বলা যাবে না। আসামলতার সাইন্টিফিক নামটা এইটা হইলে এটা আসামলতা, আর কোনোটাকে বলা যাবে না। শিক্ষিত মানুষগুলির কাছে এইটাই থাকুক। অবশ্যই। আর আঞ্চলিক নাম উদ্ভিদের থাকবেই, আঞ্চলিক নাম থাকবেই। এটার যেমন এই যে কাঁটা বিশল্যা, যেটা কাঁটা বিশল্যাটা দেখছেন কিনা, গাছটা প্রচুর কাঁটা, ধারালো কাঁটা থাকে। কাণ্ডের মধ্যশিরা বরাবর একটা ম্যাজেন্ডা কালারের একটা শেড থাকে, দেখতে ভালোই লাগে। এবং এত ধারালো কাঁটা, এই কাঁটা বিশল্যাকে আবার আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের কিছু কিছু মানুষ বলে শাকিন্না বিলাস। স্যার আপনি দিছেন ফেসবুকে, এটা দিছিলাম আমি, দিছিলেন শাকিন্না বিলাস। শাকিন আমাদের দেখেন গ্রামে ময়মনসিংহে যারা আছেন দেখবেন সারা দেশেই মনে হয় যে শাকিন শাকিন অমুক জায়গায়, শাকিন চরসিরামপুর, জি স্যার। শাকিন মানে গ্রাম। এরা এটা গ্রামে যখন এই গাছটা হয়তো একটা চমৎকার স্বর্ণ মুকুট বলে এটাকে, এটার ফুলটা যখন ফুটে সোনার মুকুটের মতো মনে হয়। এইটার সৌন্দর্য থেকে শাকিন্না বিলাস বানাইছে এটারে, জি স্যার। মানে গ্রামের সৌন্দর্য। এই নামটা কোত্থেকে আসছে আমি জানি না। এইটা আমি আমার নামটা শোনা আমার ইয়ার কাছ থেকে। আমাদের বাড়িতে এই একটা গাছ ছিল, এটার কাটা ফুটে একবার খুব তখন আমার বাড়িতে আমার নানি ছিলেন, নানুকে জিজ্ঞেস করি এটা কী, আমি তখন 9-10-এ পড়ি, এটা শাকিন্না বিলাস। তো এখন এই গাছটা কিন্তু আমাদের এলাকাতেও আর এভাবে নাই, বিলুপ্ত হয়ে গেছে, নাই, এটা নাই। এটার থেকে ঔষধি গাছ নাই। তো এইরকম ধরেন আঞ্চলিক নামগুলি থাকবে, কিন্তু এটার তো একটা সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নামটা তো ফিক্সড, জি স্যার। এটা তো সারা পৃথিবীতে হয়ে গেছে এটার নীতিমালা। তো বাংলা নামের জন্য যে একটা ফিক্সড কিছু থাকবে, এটা নাই। আসলে ডুমুর গাছ, কাক ডুমুর, বিভিন্ন রকমের ডুমুর গাছ প্রত্যেকটা বাড়িতেই ছিল, বাড়ির পিছনের জঙ্গলে ছিল। মনে আছে আমার পরিষ্কার। হঠাৎ করে একদিন মা বলতেছে এই কটা, আমাদের এদিকে বলতো এটা কুটুরা পাতা, কুটুরা পাতা, কটা পাতা নিয়ে আয়। আনিয়ে দিলাম, কি করতেছে, শিং মাছ ঘষে ঘষে পরিষ্কার করতেছে। তো এই যে ডুমুর গাছগুলি ছিল, এখন আমরা হয়েছি কি, আমরা আমাদের মানুষ বাড়ছে, আমাদের খাদ্য চাহিদা আস্তে আস্তে বাড়তেছে। আমরা যে কাজটা করতেছি, বন জঙ্গল উজাড় করে কৃষি জমি বাড়ানোর চেষ্টা করতেছি, বাসস্থান তৈরি করার চেষ্টা করতেছি, ফলে কিছু দেশীয় গাছ বিলুপ্ত হচ্ছে, গ্রাম হয়ে যাচ্ছে শহর, বিলুপ্ত হচ্ছে। এবং এই যে ডুমুর যে খাওয়া যায়, ডুমুরের যে ফলটা কেটে কুচি কুচি করে রান্না করে চিংড়ি মাছ দিয়ে বা বিভিন্ন রকমের ভাজি ভর্তা করে খাওয়া যায়, এটা তো এখনকার বাচ্চারা জানে জানেই না। না স্যার। তেঁতুল দিয়ে ভর্তা করে খাওয়া যায়, জানে না। এটা হচ্ছে যে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং এই বন উজাড় হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার প্রথমত একটা নগরায়ন আছে, দ্বিতীয়ত খাদ্য চাহিদা বৃদ্ধি আছে, আরেকটা কারণ আছে অজ্ঞতা তো আছেই। জি স্যার। আপনার বাড়িতে যদি 10টা ডুমুর গাছ থাকে, তাহলে যদি আপনার একান্ত আপনি একেবারেই আপনি কোনোভাবেই পারছেন না, আপনার বাড়িতে জায়গা লাগবেই। আপনার এই জায়গাটা না হলে আপনার গাছপালা কী জন্য, আপনার জন্য। তো জি স্যার অবশ্যই। একটা গাছ থেকে আপনি তো কিছু পাবেন। তো আপনি যদি এই গাছটা এখানে রেখে দেন, রেখে দিলে যদি আপনিই না বাঁচেন, তাহলে তো লাভ নেই। না স্যার। এই গাছটাকে যদি কাটতে হয়, হ্যাঁ, সেটা সিস্টেম ওয়াইজ আপনি কাটবেন। সিস্টেম ওয়াইজ যদি আপনার বাড়িতে 10টা ডুমুর গাছ থাকে, আপনি 10টা গাছকে একদম উজাড় করে দেবেন কেন? আপনার 8টা গাছ কাটলে আপনার হয়ে যাচ্ছে, আপনি কাটেন, কাইটা 3টাকে রাখেন, যাতে এটার স্পেসিসটা যেন এক্সিস্ট করে। কারণ আমরা জঙ্গল একবারে ধ্বংস করে দিয়ে একদম কোনো রেশনালি কিছু না করে একটা পুরা জঙ্গলকে উজাড় করে দিয়ে একেবারে মরুভূমি বানায় ফেলানোর তো কোনো দরকার নেই। এই কারণগুলিতেই দেখা যাচ্ছে যে গাছপালা উজাড় হয়ে, এবং আমাদের প্রকৃতিতে এই কিছু ইন্ডিজেনাস প্ল্যান্ট এখন নাই। মানুষজন কিছু লাভ হইলে দৌড় দিয়ে যায়। কি করে দেখবেন আজকাল, আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে, আমি জানি না তখনকার সময়, ইউক্যালিপটাস গাছ ধরতে যায়, ইউক্যালিপটাস রোপণ করে দেয়। হ্যাঁ, ইউক্যালিপটাস গাছ থেকে আপনি খুব তাড়াতাড়ি কাঠ পাচ্ছেন। এই তাড়াতাড়ি কাঠটা তো আরও 50-60 বছর আগে আপনারা কেউ পাইতেন না। জি স্যার। তখনও তো গাছপালা দিয়ে আমরা কাজ করছি। তো ইউক্যালিপটাসটা রোপণ করছেন, ইউক্যালিপটাস থেকে যে আপনার পানি, ভূগর্ভস্থ পানির লেয়ারটাকেও করে দেয়। ভাই যদি এরম হয়, তাহলে এটা আপনি না করে অন্য একটা করেন।
স্যার যেহেতু এই কথাগুলো আসছে, আমার প্রশ্ন হলো যে স্যার, এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনারা যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাচ্ছেন, এটা প্রতিরোধের ক্ষেত্রে আপনাদের বা আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে কি কি অবদান দেখা যেতে পারে যদি এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, ওই ইউক্যালিপটাস নিয়ে। ইউক্যালিপটাস নিয়ে আমি বলি আপনাকে, একটা সংগঠন আছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির, ফলো দ্য বাংলাদেশ। সেই ফলো দ্য বাংলাদেশের সাথে আমি আছি, এবং আমরা প্রতিনিয়ত সারা দেশে প্রতি বছর উদ্ভিদ, বৃক্ষ, লতা, গুল্ম এইগুলির পরিচিতি অনুষ্ঠান হয়। আমরা সেখানে যে বৃক্ষরোপণ করি, দেশি বৃক্ষরোপণ করি, এবং শুধু বৃক্ষটা রোপণেই না, সেই বৃক্ষটাকে রোপণ পরবর্তী যে পরিচর্যা, সেটার জন্য একটা গাইডলাইন থাকে। এবং রোপণ পরবর্তী পরিচর্যার জন্য যেখানে রোপণ করা হয় সেখানে 2-3 জন ভলান্টিয়ার থাকে, ওনারা সেই কাজটা করে। তো একটা বৃক্ষ রোপণ করে দিলেন, আপনার কাজ শেষ হইল না। তো তো এখন যেটা হয়েছে যে এই যে গাছগুলি, যাতে ক্ষতিকর কিছু উদ্ভিদ আছে এইগুলো যাতে আমরা রোপণ করি না করি, সেই জন্য যে ক্যাম্পেইনটা এটা আমরা রেগুলার করছি, এটা অফলাইনে করছি, সেটা অনলাইনেও হচ্ছে। অনলাইনে যেমন কথা বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে, তো যেমন আমি তো প্রতিনিয়তই বলি যে আপনি যখন একটা উদ্ভিদ চুজ করবেন, দেশি উদ্ভিদটা চুজ করেন, বিদেশি উদ্ভিদ পরে, আগে নিজের দেশেরটাকে বাঁচান। নিজের দেশেরটাকে বাঁচান, নিজের দেশের স্পেসিসটাকে আগে রাখেন, টিকায় রাখেন, তারপরে আপনি করেন। যেমন পারুল দেখেন, পারুল আমাদের দেশে একেবারেই প্রায় নাই বললেই চলে, এরম হয়ে গেছে। তো কেন? এক সময় নাকি আমরা বইয়ে পত্রে পড়েছি প্রচুর পারুল গাছ ছিল, তো পারুল গাছটা উধাও হয়ে গেল। এখন মানুষজন না জেনে না বুঝে অন্য একটা উদ্ভিদকে পারুল নামে চালায়া দিচ্ছে। আসলে তো পারুলটা তো একটা দুইটা উদ্ভিদ আছে, হয়তো মধুপুর বনে 1-2টা থাকতে পারে। তো এই গাছটাকে স্প্রেড করে দেওয়া উচিত সারা দেশে, যেহেতু কিছু জিনিস, কিছু উদ্ভিদকে আপনি ধরেন, পারুল গাছ না থাকলে কি হবে? বাঁশ, যে স্পেসিসগুলি, বাঁশের স্পেসিসগুলি না থাকলে কি হবে? ধরেন একটা একটা ধরেন একটা শিমুল গাছ না থাকলে কি হবে? একটা গাছেই তো। এইখানে বিষয়টা এইখানে না, বিষয়টা ভয়াবহ, সমস্যাটা ভয়াবহ, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এই শিমুল গাছ রিলেটেড যে পাখি ছিল, শুধু শিমুল গাছ রিলেটেড, বাঁশের রিলেটেড যে পাখি বকে বাসা বাঁধত, বাঁশ রিলেটেড যে পাখিগুলি ছিল বকে বাসা বাঁধত, সাদা বক। বাঁশ নাই, বক নাই, শিমুল গাছ নাই, টিয়া পাখি কমতেছে। ঠিক এরকম পারুল গাছেও হয়তো বা কিছু একটা পাখি, কিছু একটা মাইক্রো অর্গানিজম এমন কিছু ছিল যেটা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। যেহেতু তার হোস্ট প্ল্যান্ট নাই, সুতরাং সে বিলুপ্ত হয়েছে। যেমন ধরেন এই যে প্রজাপতিগুলি, বিভিন্ন প্রজাপতি আপনি যদি দেখেন, যে একটা প্রজাপতি, একটা স্পেসিসের প্রজাপতি, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা স্পেসিসের প্রজাপতি সে ডিম পাড়ার সময় একটা গাছের পাতাকে নির্বাচন করে, আবার সে লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য সে অন্য আরেকটা গাছের ফুল থেকে মধু খায়। তো এই যে দুইটা গাছের উপর একটা স্পেসিস প্রজাপতি নির্ভর করছে, এই দুইটা গাছের একটা গাছ না থাকলেই তো সে শেষ। এই প্রজাপতিটা আর থাকবে না। যারা প্রাণীবিজ্ঞান নিয়ে কাজ করেন তারা তো প্রজাপতির গুরুত্ব তারা আমার চেয়েও ভালো জানেন, পরাগায়নে বিশাল বড় ভূমিকা রাখে। তো এখন এই বিষয়গুলির জন্য আমাদের গাছকে টিকায় রাখতে হবে। যেমন অরুকজাইলাম ইন্ডিকাম যেটা আমরা বলি, এটা হচ্ছে, এটাকে বলে কানাইডিঙ্গা। কানাইডিঙ্গা উদ্ভিদটা আমাদের দেশ থেকে হারায়া যাচ্ছে বলতে এই কারণে যে এইটা হচ্ছে পরাগায়ন হয় সাধারণত রাত্রের বেলায় পরাগায়ন করে বাদুর দ্বারা এটার পরাগায়ন হয়। এখন বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ার কারণে বাদুর কমে যাওয়ার কারণে এটার যে পলিনেটরের ক্রাইসিস দেখা দিছে, পলিনেশন হচ্ছে না, উদ্ভিদটা যে 1-2টা আছে এটার থেকে আর স্প্রেড করতে পারতেছে না। দেন এইটার তো আসলে কোথায় যাবেন, কিভাবে করবেন? এই যে আমাদের যে প্রকৃতির যে বিভিন্ন অনুষঙ্গ, এইগুলিকে আসলে এভাবে নষ্ট করে ফেলা, এগুলোকে ক্ষতি করা একান্ত উচিত না। একটা প্রাণী, হ্যাঁ, আপনাকে যদি একটা প্রাণী খুব বেশি ক্ষতি করে, সেটা অ্যানাদার থিং। বেজি ছিল প্রচুর আমাদের এলাকায় একটা সময়। বেজি কি করতো, না হয় বেচারা খুব খাবারের অভাবে একটা মুরগির বাচ্চা আপনার নিয়েই গেছে, জি স্যার।
কিন্তু আপনি কি করছেন, আমরা কি করছি, এই বেজিটাকে একেবারে ধ্বংস করে দিছি। ফলশ্রুতিতে কি হয়েছে, সাপের উপদ্রব বাড়ছে, সাপের উপদ্রব বেড়ে গেছে, পুকুরে মাছ নেই, ভুবনচিল, শঙ্খচিল। এখন শঙ্খচিল বাচ্চাদেরকে দেখানোর জন্য স্পেশাল জায়গা খুঁজে বাইর করে নিয়ে যাইতে হয়। কিন্তু আপনার যে আগে যে শঙ্খচিল ছিল, শঙ্খচিল কি করতো, পুকুর থেকে 5 কেজি 6 কেজি ওজনের মাছ একটা ধরে পা দিয়ে খামচাতে ধরে নিয়ে চলে গেছে। এই যে চিলগুলি কই, কারণ কি, ওদের থাকার জায়গা নেই, বড় বড় বৃক্ষ নাই। আপনি একটু খালি শুধু খেয়াল করবেন যে বিশাল বড় বৃক্ষ, 50 বছরের ঊর্ধ্বে বয়সের বৃক্ষ আপনি কবে দেখছেন, আপনি একটু চিন্তা করলেই বুঝবেন যে 50 ঊর্ধ্ব বয়সের একটা বৃক্ষ আপনি স্পেশাল কিছু জায়গা বাদে, যেমন বোটানিক্যাল গার্ডেনে যদি যান কিছু পাবেন, রমনায় গেলে কিছু পাবেন, আপনাদের এগ্রিভার্সিটির মধ্যে আমি দেখে আসলাম বেশ কয়টা বড় বড় স্টারকুইলিয়া ফোয়েটিডা আছে, জি স্যার। বক্সবাদাম, জি স্যার। স্যার বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আরো অনেকগুলো বন। বেশ কয়টা স্টারকুইলিয়া আছে, আমার দেখেই ভালো লাগলো যে লাল হয়ে আছে বক্সবাদাম। এই বক্সবাদাম খাওয়ার জন্য তো একটা প্রাণী ছিল, জি স্যার। সে তো এই বক্সবাদাম খেয়ে বাঁচতো। হ্যাঁ, সারা বছর বক্সবাদাম পায় না, সে কি খায় বেঁচে? সারা বছর সে বক্সবাদাম খেয়ে বাঁচে না, সে বাঁচে অন্য অন্য আরও ফল খেয়ে। কিন্তু বক্সবাদামটা তার জন্য ওই সময়ের জন্য তার দেহের যে রোগ, মানে রোগ প্রতিরোধ করার জন্য একটা রেমিডিয়েটার মধ্যে নিহিত ছিল। সেই প্রাণীটা সেটা খেয়ে বাঁচত। তো সেই প্রাণীটা হয়তো সেই রোগের সুখে মরে গেছে এটা না পায়া, জি স্যার। তার তার পরিবেশ থেকে সে উজাড় হয়ে গেছে। তো আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলির দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া, তাহলেই আমাদের পরিবেশটা ভালো হবে। ছোট ছোট বিষয়গুলিকে নিয়ে কাজ করা। এখন ধরেন আপনি বৃক্ষ তো ধরেন না, কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, আপনি একটা বৃক্ষ দিলেন কেটে, ও তো আর প্রতিরোধ করতে পারবে না, প্রতিবাদও করতে পারবে না। কিন্তু একটা সময় 1 2 3 4 এরম করে যখন 50-এ উঠবেন, 100-এ উঠবেন, তখন প্রতিবাদ হয়ে যাবে অটোমেটিক্যালি। তখন আপনার এমন একটা প্রতিবাদ হয় যে প্রতিবাদের আপনি প্রোটেকশন দেওয়ার কোনো সিস্টেমই আপনার কাছে থাকে না। হ্যাঁ, এটা সরকারি পর্যায়ে যদি বাংলাদেশ সরকার যদি এটা নিয়ে আরও সিরিয়াসলি আগায়, পরিবেশ অধিদপ্তর তারা যদি এটা নিয়ে কাজ করেন, তাহলে এই জায়গাগুলিতে মানুষকে আরও উদ্বুদ্ধ করা যাবে। যেমন একটা সময় বাংলাদেশে আমরা ছোট সময় দেখতাম যে ছোট পরিবার সুখী পরিবার এই নামে একটা আসতো, জি স্যার। একটা নাইট, রাত্রেবেলায় একটা গাড়ির মধ্যে একটা স্ক্রিন চলে আসতো, এটা ভিডিও দেখাইতো, মানুষজন যেন তার পরিবারটাকে ছোট রাখে, এই ধরনের একটা প্রচারণা চলতো। তো এখন আমরা এটা আমার কথা, এটা হয়তো ঠিক নাও হতে পারে। যদি এরকম করা হয় যে সারা দেশেই গভর্নমেন্ট এরকম একটা প্রজেক্ট চালু করলো, যে প্রজেক্টের মধ্যে থাকবে হচ্ছে কোন বৃক্ষগুলি যে প্রজেক্টের মধ্যে থাকবে হচ্ছে কোন বৃক্ষগুলি রোপণ করলে মানুষ উপকৃত হবে, কোন বৃক্ষগুলির প্রতি গুরুত্ব দেওয়া যাবে, কোনটার প্রতি দেওয়া যাবে না, এরকম একটা নাটকীয় আকারে এরকম যদি প্রচার করা হয় গ্রামে, প্রত্যন্ত গ্রামে, যদিও এখন সবার হাতে মোবাইল আছে, সব দেখতে পারে, সেভাবেও করতে পারে। অথবা একটা ছোট্ট অনুষ্ঠান করে যদি এটা স্প্রেড করে দেয় মানুষের কাছে, মানুষ দেখলো, একদম এখানে অভিনয় করালো বেশ কিছু রিনাউন্ড অভিনেতা দিয়ে, যাদের গ্রহণযোগ্যতা মিডিয়াতে প্রচুর, মানুষজনের কাছে প্রচুর, করায় দেয়। এই যেমন কিছুদিন আগে একটা বিজ্ঞাপন ছিল, আমার খুব পছন্দের একটা বিজ্ঞাপন, আমি আর তোমাদের কবিরাজ নই, আমি আর তোমাদের ডাক্তার নই, আবুল খায়েরের। জি স্যার। গাছ, বৃক্ষলতা, ওষুধি গাছ কাটা নিয়ে একটা বিজ্ঞাপন ছিল, আপনারা দেখছেন কিনা জানি না। খুব চমৎকার একটা বিজ্ঞাপন ছিল, যে আমি ওষুধ কিভাবে দিব, আমি ওই গাছটা খুঁজে পাচ্ছি না, নিশিন্দা গাছটা খুঁজে পাচ্ছি না, আমার গাছগুলি গেল কই। এটা চমৎকার, হয়তো 1-2 মিনিটের একটা বিজ্ঞাপন ছিল। তো মানুষের কাছে এই জিনিসগুলিকে এভাবে পৌঁছানো দরকার। গ্রামের অনেক মানুষ আছে যারা এখনও আমি মনে করি যে একটা গাছ, একটা গাছ, কোনো গুরুত্ব দেয় না, একটা গাছের তেমন কোনো গুরুত্ব দেয় না। একটা ফুল গাছে একটা চমৎকার ফুল ফুটে আছে, এটা দোষ না তার। একটা গাছে এত চমৎকার একটা ফুল ফুটে আছে, অনেক মানুষ পাবেন যে একবারও তাকায়া দেখছে না, এত সুন্দর একটা ফুল ফুটে, একবারও তাকায়া দেখলোই না। জি স্যার। আমি দেখছি, আমি এগুলো খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি এবং ভালোভাবে
আমি এটা বোঝার চেষ্টা করি। একজন লোককে যে হঠাৎ করে তার সাথে আমি কথা বলতে বলতে এক সময় কাউকে বুঝতে না দিয়ে একটা নিয়ে কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম, সে তাকায়া দেখলই না, নটে সিঙ্গেল টাইম, একটা বারের জন্য। তার মানে সে এটা পছন্দ করছে না, তার মানে আমি তাকে দোষ দিচ্ছি না, তার এটা দোষ না, তার এটা পছন্দ না। জি স্যার, অবশ্যই। হ্যাঁ, তার এটা পছন্দ না, সে দেখছে না, কিন্তু তার মধ্যে এই জিনিসটা দেওয়া উচিত যে তোমার এটা পছন্দ না, সমস্যা নেই, কিন্তু এটার একটা গুরুত্ব আছে, এটা তুমি জানো। স্যার আপনি তো আসলে কৃষি নিয়ে, বা আমরা যদি বলি যে বৃক্ষের সাথে কৃষিকে সংযুক্ত করে, আপনি কৃষি নিয়ে অনেক ধরনের কার্যক্রমের সাথে যুক্ত আছেন। স্যার আপনাকে আমি যদি সংক্ষেপে জানতে চাইবো যে আসলে আপনার চোখে এই কৃষিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কোথায় আছে, যদি আপনি একটু বলতেছেন। কৃষিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়েছে আমরা শিক্ষিত মানুষ কৃষিতে আসতে চাই না। এক্স্যাক্টলি স্যার। শিক্ষিত মানুষ কৃষিতে আসতে চাই না। কৃষিকাজটা শিক্ষিত মানুষের কাজ। একজন কৃষক হিসাবে মানুষের গর্ব হওয়া উচিত। একজন কৃষক যদি শিক্ষিত হয় তাহলে কৃষিকাজটা একদম আধুনিক পদ্ধতিতে হবে। একজন মা যদি শিক্ষিত হন তার বাচ্চা যেমন শিক্ষিত হবে। একজন কৃষক যদি শিক্ষিত হয় তাহলে তার কৃষিকাজটা যেটা হবে, যে প্রোডাকশান হবে, সেটা ডাইরেক্ট প্রোডাকশান হোক, বাই প্রোডাক্ট হোক, যেটা হবে এটা হবে হচ্ছে একেবারে এক্সট্রিম। খুবই ভালো একটা অ্যান্সার, মানে অনেক বেশি। এটা আসলে আমাদের যারা অডিয়েন্স আছে এটা শুনলে সবচেয়ে বেশি অবাক হবে যে স্যার এখানে আমরা তো অনেক কৃষি নিয়ে কথা বলতেছি। স্যার আসলে আপনার শৈশবটা কেমন কাটছে যদি একটু বলতেন স্যার। আমার শৈশবটা খুব কাদামাটি মাখা শৈশব। আমি ওই সকালে ঘুম থেকে উঠে প্রথম ছিল যে পড়তে বসতে হবে। আমি কোনোদিন সকালে ওই কোথাও যেতে পারিনি, পড়তাম। তো পরবর্তীতে এই মাঠে বিকালে খেতে মই দিচ্ছে, মইয়ের পিছনে উঠে, আগে মই ছিল, মইয়ের পিছনে উঠে শরীর দড়িটা ধরে গরু যাচ্ছে এটার পিছনে ঘুরতাম, মইয়ের পিছনে চড়ছি। কাদামাটির থেকে মাছ ধরা। শীতের সময় যখন এই ধান খেতে চৈতো, চষা বলে এটাকে, গরু দিয়া হাল চষত, তখন এই ধান ক্ষেতের মধ্যে যে যে আগে কখনো করছে পাট করছে, পাটের যে মুথাগুলি থাকে যেত, সেই মুথাগুলি কুড়াইতাম। সেই মুথা কিন্তু কুড়াইয়া একটা ভালো জ্বালানি হয়, জ্বালানি হয়, জি স্যার। এবং সেটা কুড়াইয়া বাড়িতে নিয়ে টাল দিতাম। শীতের সকালে আগুন জ্বালানো হইতো আগুন পোহানোর জন্য, সেটা করছি। তারপরে আলু খেতে, আলু তুলে শেষ হয়ে গেছে, এটার মধ্যে হাল চাষ করছে, সেটার পিছনে যে সারা হালের পিছনে ঘুরে বেড়াচ্ছি, কেন ছোটো ছোটো আলু আছে এগুলো করানোর জন্য। খেতে মাছ ধরতেছে, মাছ ধরা শেষ, তখন তো প্রচুর মাছ ধান ক্ষেতের মধ্যে ছিল। জি স্যার। মাছ ধরা শেষ, ধান খেতে চষে সেটার মধ্যে আমাদের এদিকে বলে রোয়া লাগানো, মানে রোপণ করা, ধানের চারা রোপণ করে দেওয়া। তো সেটার মধ্যে এর আগে যে অবস্থাটা মই দিতেছে বা কাদামাটি বা হাল বাইতেছে, মই দেওয়ার সময় আমরা এই মইয়ের পিছনে আমাদের হাফ প্যান্ট পরা এবং একটা গেঞ্জি, কারো পায়ে গায়ে গেঞ্জি নেই, এই কাদার মধ্যে হেঁটে একটা বাটি হাতে ছোটো ছোটো মাছ ছিটতে পড়তেছে, এগুলো ধরার চেষ্টা করছি। তো এই দিনগুলি এখন আর নাই, এই দিনগুলি নাই। কলের নাঙ্গল হয়ে গেছে, গরু দিয়ে হাল চষার কিছু নাই, এখন তো এভাবেই চলছে। মিস করা হয় অবশ্যই। এই জিনিসগুলি নাই, বাচ্চারা এগুলো দেখে নাই। এখন হচ্ছে আমাদের দেশটা, আমরা ডিজিটালের দিকে হয়েছি, ডিজিটালাইজেশনের দিকে গেছি, অনেক কিছু হয়েছে। এটা যেমন দরকার, আবার অতি প্রাচীন যে জিনিসগুলি সেইগুলিও দরকার ছিল। যেমন ঢেকি চাটা চাল নাই জি স্যার। আগেকার দিনে, আপনি দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ। মৌমাছি কেন কমে গেল? একটা বাড়িতে আগে গ্রামে আমরা ছোট সময় যেটা দেখছি, যে একটা বাড়িতে যখন ফাল্গুন মাস বা তার আগে শীতের শেষে মৌমাছি, হঠাৎ এক ঝাঁক মৌমাছি গুনগুন করে ভন ভন করে উড়ে যাচ্ছে, তখন ওই বাড়ির লোকজন সবাই বলতো এই ঢেকিতে পাড়া দে, মানে ঢেকিতে শব্দ করলে নাকি মৌমাছির চাকটা এসে গাছে বসবে। এটা হয়তো মিথ হইতে পারে, এর সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না। তো এরম দিত, দেখা গেল যে কোনো বাড়িতে একই মৌমাছি অনেকগুলো ঘুরে আসছে, কিছু এই গাছে কিছু ওই গাছে, দুই গাছে যায় বসে, গাছ যার মৌচাক তার, মধু তার। কিন্তু এখন সেই মৌমাছি কই? আপনি দেখেন আজকে গ্রামে ঘুরেন, 10টা বাড়ি মিলে একটা মৌচাক পাবেন না। জি স্যার। কারণ হচ্ছে ফুল নাই, মৌমাছিদের খাবার নাই, মৌমাছি যাচ্ছে শেষ হয়ে, আমরা খাবার থেকে বঞ্চিত হচ্ছি, একটা অসাধারণ একটা খাবার থেকে, মধু থেকে।
স্যার আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। স্যার আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, কন্টেন্ট ক্রিয়েশনে বা কৃষির সেক্টরে আপনি অনেকটাই সফল স্যার। তো আপনি স্যার 10 বছর পরে এই কন্টেন্ট ক্রিয়েশন বা কৃষি সেক্টরকে আপনি কোথায় দেখতে চান মেনলি স্যার? আসলে আমার আমার দেখাটা কমায়া দেখে তো লাভ নাই। মানুষ তো দেখতে চায় অনেক কিছু, অনেক ভালো জায়গায় যেতে চায়, ভালো কিছু হোক সেটা চায়। কিন্তু এখানে আমার চাওয়াটাতেই সব কিছুর সমাধান হয়ে যাবে তা না। সারা দেশের মানুষ যদি কাজ করে, কৃষিতে স্বনির্ভর হবে দেশ। একটা ফসল যেটা ফলবে সেই ফসল সেইটাতে স্বনির্ভর হব আমরা, এবং সেইটা যেন আমদানি করতে না হয়। আমাদের উৎপাদিত যেটা হবে সেটা দিয়ে যেন আমাদের দেশের চাহিদা আমরা মেটাতে পারি এবং রপ্তানি করতে এবং রপ্তানি করতে পারি। এটা যদি হয়, এই জায়গাটায় যদি যাইতে পারি, তাহলে দেশ উন্নত হবে। এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নাই স্যার। এটা হবে। স্যার এটার সাথে একটা মানে সংযোগ করে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিওর মাধ্যমে আমরা যে মানুষের কাছে তুলে ধরতেছি, এটা কতটুকু পরিবর্তন আনতে পারছি আমরা আসলে? পরিবর্তন কিছু হয়েছে, একেবারে হয় নাই তা না। অনেক মানুষ পাওয়া গেছে যে ভাই আপনার তো এইটা ভিডিওর দেখে আমি 3টা গাছ লাগাইছি, 3টা চারা রোপণ করছি, আপনার কৃষির এটা দেখে আমি এটা শিখছি, আপনার কৃষিকাজের লাউ গাছে ফলন কম হচ্ছে, এখন যেহেতু পলিনেটরের অভাব, সকালে এসে হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি আপনার এটা দেখে। আমার যেটা যে ড্রাগন ফলটা রাত্রেবেলায় ফুল ফুটছে, এটাতে পলিনেশন করে দিচ্ছি, লাইট দিচ্ছি যেন পোকামাকড় রাত্রেবেলা এটার মধ্যে আসে লাইটে। এইগুলো তো মানুষ শিখছে। ধরেন এটা তো ধরেন হ্যান্ড পলিনেশনটা লাউ গাছে বা বিভিন্ন ফুল গাছে যে করতে হয়, এটা হয়তো বা 50 বছর আগে মানুষ একদম জানতোই না, বা 20 বছর আগে জানতো না, বা বিগত 10 বছর আগেও হয়তো জানতো না। কিন্তু এভাবে তো মানুষের কাছে পৌঁছাচ্ছে। ধরেন আপনি একটা কথা এখন আমি এখানে বসে বলছি, এইটা এই যে ব্রডকাস্টিং, তাই তো ব্রডকাস্টিংই তো বলে এটাকে, স্যার পডকাস্ট। পডকাস্ট। এই যে পডকাস্টিং, এইটা ধরেন আগে তো ছিল না। জি স্যার। কোথায় ছিল না? আগে ছিল একমাত্র বেতার, বাংলাদেশ বেতার। বেতারের মধ্যে বসে আপনি কথা বলছেন, সেটা আপনি এবং হ্যাঁ সারা দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শুনছে। কিন্তু এখন সেই রেডিও তো আপনার পকেটে, এক একটা রেডিও স্টেশন এক একটা মানুষের পকেটে। জি স্যার। আপনি কথা বলছেন, ছেড়ে দিচ্ছেন, সারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। সুতরাং আমাদেরকে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে রিচ করাটা যেমন সহজ হয়েছে, ঠিক তেমনি মিস ইনফরমেশন যাওয়াটাও সহজ হয়ে গেছে। কারণ যেহেতু এটার কন্ট্রোল নেই, আপনি এক জায়গায় দাঁড়ায়া হঠাৎ করে একটা কথা বলে দিলেন, সেই কথাটার কোনো যুক্তিসঙ্গত কথা না, সেটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, সেটার কোনো পজিটিভ কিছু নাই, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কি হচ্ছে, মানুষজন হুমড়ি খায়া পড়ছে, কিন্তু ইনফরমেশনটা ভুল। দেখেন একটা জিনিস আমাকে খুব দিছে কিছুদিন আগে, করসলের পাতা, আপনারা দেখছেন না এটা? জি স্যার। জি স্যার। করসলের পাতা আপনি যদি জুস করে খান, অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। আচ্ছা। করসল খেলে, অ্যাভোকাডো খেলে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, গাজর খেলে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া মানেই কি আপনার কেমোথেরাপির বিকল্প হয়ে যাওয়া? না। আচ্ছা, এখন আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনি রেগুলার খান, এই যে আপনার এখানে ফলমূলগুলি আছে, রেগুলার যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট খান, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, কার্সিনোজেনিক সেলগুলিকে, তার বৃদ্ধিটাকে রহিত করে। আপনার অনেক সময় ধরে খেয়ে যেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলি খেতে হবে। এখন আপনি করসলের পাতার রস খেলে আপনার কেমোথেরাপি লাগবে না, এরকম একটা প্রচারণা করে সারা দেশে কেমোথেরাপির বিকল্প হিসাবে করসলের পাতা বিক্রি করে, করসল গাছ বিক্রি করছে, একটা ফলের গাছ নিচে, বাস ভালো কথা, তো পাতা বিক্রি করে এইগুলা মানুষ এটা করছে। এটা তো ঠিক না, কারণ এর মতো কোনো সায়েন্টিফিক পেপারস এখনো হয় নাই। জি স্যার। হ্যাঁ, সায়েন্টিফিক পেপারস হয় নাই যে, হ্যাঁ সায়েন্টিফিক পেপারস হয়তো এইটুক হয়েছে যে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট কেমোথেরাপির বিকল্প, এরকম তো বলে নেই। এখন আপনি এই যে বোতলের পর বোতল আপনি জুস করে করসলের রস খাওয়াচ্ছেন, এই রসে কি কেমোথেরাপির বিকল্প হিসাবে যদি কাজ হইতো, তাহলে আজকে দেশের সারা পড়তো না, সারা পৃথিবী এটা তুলপার হয়ে যেত না এটাতে। জি স্যার অবশ্যই। যদি এরকম কাজ হইতো তাহলে তো খুব ভালো যে আমরা এটা দেওয়া কেমোথেরাপির বিকল্প কাজ করতে পারছি। এটা তো হইলে তো আমাদের জন্য ভালো ছিল, জি স্যার অবশ্যই স্যার। এবং সারা পৃথিবীতে একটা সারা পড়ে যেত না, একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত না। জি স্যার। এবং আমার মতে যদি তাই হইতো, তাহলে অনেক ক্যান্সার পেশেন্ট যারা ক্যান্সারে ভুগছে তাদের জন্য, জি স্যার অবশ্যই অনেক। কিন্তু এটা তো না। কিন্তু আপনি এটাকে করতে কোন ইনফরমেশনের ভিত্তিতে, কোন এভিডেন্স আইনা দিয়েছেন, দেয়া এটা বললে
যেমন এখন বাজারে আসছে যেমন ধরেন বিটরুট ফ্যাটি লিভারের জন্য কাজ করে, এটার সাইন্টিফিক পেপারস আছে, ব্যাখ্যা দিছে ফ্যাটি লিভারের জন্য। এটা চাষাবাদ এখন অনেক ভালো চাষাবাদ হচ্ছে। এখন ভালো হচ্ছে। তো এখন এই যে বিটরুট চাষ করে যদি আপনি খান তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা যেহেতু আপনার ফাইবার আছে এবং এটা যেহেতু আয়রন আছে, তার মানে হিমোগ্লোবিন বাড়াবে, আপনার কনস্টিপেশন যাবে, আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলে সমাধান হবে। তো এই জিনিসগুলি যেটা সত্য সেটা তুলে ধরা, এবং এর সাথে কিছু অসত্য জিনিস যায়, এই যেমন বললাম করসল পাতা। এটা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি তো একটাই ছিল আগে, এবং আমি এই ময়মনসিংহ যে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এইটা আমার মনে হয় বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারেন আপনারা সারা বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটিগুলির। জি স্যার। অন্য ইউনিভার্সিটির যদি কৃষি ইউনিভার্সিটির কেউ শুনে থাকে আমাকে, তাহলে হয়তো একটু মন খারাপ হবে। আমি মন খারাপের কথা বলি নাই, আমি বলছি এরকম যে যেহেতু আগে থেকে এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, সুতরাং এই প্রতিষ্ঠানটা একটা দায়িত্ব নিতে পারে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে নিয়ে একটা সেমিনার করেন, বিশাল বড় একটা সেমিনার, কৃষকরা থাকলো সেখানে, জি স্যার অবশ্যই। কৃষক থাকলো, ছাত্র থাকলো, শিক্ষক থাকলো, সায়েন্টিস্ট থাকলো, সব থাকলো, সবাই থাকলো। সাথে বাংলাদেশের যত এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কৃষি রিলেটেড তারাও থাকলো। তাদেরকেও নিয়ে আসলেন, 5-6 জন হবে এরকম সারা দেশে আছে, তাদেরকেও নিয়ে আসলেন, তারাও থাকলো, একটা সেমিনার হোক সারাদিন ব্যাপী। এটা এটা আপনার এগ্রিভার্সিটির থেকে দায়িত্ব নিয়ে করতে হবে, এটা করলে ভালো হবে। স্যার আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। স্যার আপনাকে পেয়ে মিলে আমরা আজকে অনেক বেশি খুশি, এবং আমাদের অডিয়েন্সরা মেবি আপনাকে দেখে আরও বেশি খুশি হবে। স্যার আপনি কি আমাদের অডিয়েন্সের মানে কাছে একটা মিনিটে কিছু বলতে চান কিনা স্যার? আসলে আমার বিশেষভাবে একটা জিনিস আমি নিজে বলি সব সময়, আপনারা যে যেখানে আছেন একটা বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে যে আপনার পরিবেশে এবং প্রতিবেশে যে উদ্ভিদগুলি আছে সেই উদ্ভিদগুলিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। আর উদ্ভিদ বৃক্ষ রোপণ করবেন, সেটা হতে হবে দেশি বৃক্ষ, কিছু ফলের গাছ, কিছু বনের উদ্ভিদ, বনজ উদ্ভিদ, সাথে কিছু ফুল ফল রোপণ করবেন নিজের মানসিক প্রশান্তির জন্য। ওয়াইল্ড লাইফকে সাপোর্ট করার জন্য বনজ এবং ফলদ বৃক্ষগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং আমাদের দেশীয় ওয়াইল্ড লাইফকে টিকিয়ে রাখার জন্য দেশীয় উদ্ভিদ খুব জরুরি। সেই জন্য প্রথম অগ্রাধিকার হলো দেশীয় উদ্ভিদ রোপণ করবেন। সেটা আপনি একটা শেওড়া গাছ রোপণ করেন, সের ফলও অনেক পাখিরা খায়। তো আপনার মতো করে আপনার জায়গার প্ল্যান অনুযায়ী যেটুক আপনার জায়গা আছে সেইটুক জায়গার মধ্যে কোন উদ্ভিদটা দিলে ভালো হবে সেটা নির্বাচন করে দেশীয় একটা উদ্ভিদ রোপণ করে দেন। তাহলে যেটা হবে, আপনার উপকার হবে, আপনার প্রতিবেশীর উপকার হবে, বন্য প্রাণীগুলি টিকে থাকবে, আমরা সবাই সবুজে বাঁচতে পারবো, বিশুদ্ধ অক্সিজেন নিয়ে বাঁচতে পারবো।